নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। গঙ্গাচরণ মনে মনে বললে, ওর মাথাটি খেলে কেউ লক্ষ্মী কেউ অন্নপূর্ণা বলে, আমি এখন মাঝে পড়ে মারা যাই। মুখে বললে, হ্যাঁ হ্যাঁ তা বেশ, তা আর কি? কোথা থেকে ফিরলেন? পাঠশালা থেকে। আমি একটু বিপদে পড়ে পরামর্শ করতে এলাম পণ্ডিত মশাই। কি বলুন? বলবো কি, বলতে লজ্জা হয়। চাল অভাবে সপুরি উপোস করতে হচ্ছে। কম দুঃখে পড়ে আপনার কাছে আসিনি। কামদেবপুরে মিলছে না? আমাদের ওদিকে কোনো গায়ে না, আর যদিও থাকে তো 1.5 টাকা করে কাঠা বলছে। এ কি হলো দেশে? আমার বাড়ি 4-5 জন পুষি, 1.5 কাঠা চালের কাঠা কিনে খাওয়াতে পারি আমি? এদিকে তো ওইরকম ভট্টাচ মশাই, আমাদের গাঁয়েও তাই। বলেন কি? ঠিক তাই। ও হাটে অতি কষ্টে 2 কাঠা চাল কিনে এনেছিলাম। ধান? ধান কেউ বিক্রি করছে না, করলেও 9 টাকা 9.5 টাকা মন। এর উপায় কি হবে পণ্ডিত মশাই? আপনি বসুন, সেই পরামর্শ করতে তো আমার আশা। সত্যি কথা বলতে কি, আপনার কাছে কাল রাতে আমার খাওয়া হয়নি, চাল ছিল না ঘরে। মা লক্ষ্মীর কাছে অন্ন খেয়ে বাঁচলাম। বুড়ো বয়সে খিদের কষ্ট সহ্য করতে পারিনে আর। কি বলি বলুন, শুনে বড্ড কষ্ট হলো। করবার তো কিছু নেই। আমাদের গ্রামের অবস্থাও তথৈবচ। দিনু ভট্টাচ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বুড়ো বয়সে এবারটা না খেতে পেয়ে মরতে হবে দেখছি। গঙ্গাচরণ বললে, তাই তো পণ্ডিত মশাই, কি যে করি বুঝতে তো কিছু পারি নে। তাছাড়া আপনাদের গায়ের ব্যবস্থা এখান থেকে কি করে করা যাবে? কতটা চাল চান? চলুন দেখি একবার বিশ্বাস মশাইয়ের বাড়ি। কিন্তু বিশ্বাস মশাইয়ের বাড়ি যাওয়া হবে কি? দিনু ভট্টাচ ম্লান মুখে বললে, তাই তো, পয়সা কড়ি তো আনিনি। গঙ্গাচরণ একটু বিরক্তি সুরে বললে, আনেননি? তবে আর কি হবে? কি করতে পারি আমি? গঙ্গাচরণ বোধহয় একটু কড়া সুরে বলে ফেলেছিল কথাটা। দিনু ভট্টাচ হতাশভাবে বললে, তাই তো, এবারটা দেখছি সত্যি না খেতে পেয়ে মূর্তি হবে। গঙ্গাচরণ ভাবলে, ভালো মুশকিল। তুমি না খেয়ে মরবে, তা আমি কি করব? আমার কি দোষ? এই সময় অনঙ্গ বউ দৌড়ের আড়াল থেকে হাত নাড়া দিয়ে গঙ্গাচরণকে ডাকলে। গঙ্গাচরণ ঘরের মধ্যে গিয়ে বললে, কি বলছো? জিজ্ঞাসা করো, উনি এখন 2খানা পাকা কাকুর খাবেন? ঘরে তো আর কিচ্ছু নেই। থাকে তো দাও না, জিজ্ঞেস করতে হবে না। ফুটি কাকুর কি দিয়ে দেবে? গুড় বা চিনি কিছুই তো নেই। সে ব্যবস্থার জন্য তোমার ভাবতে হবে না, সে আমি দেখছি। আর একটা কথা শোনো, উনি অমন দুঃখ করছেন বুড়ো বয়সে না খেয়ে মরবেন বলে, তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের বাড়ি এসেছেন কেন? একটা হিললে হবে বলেই তো। আমি 2টো কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। বুড়ো বামুন আমাদের বাড়ি থেকে শুধু হাতে শুধু মুখে ফিরে গেলে অকল্যাণ হবে না? তাছাড়া যখন আমাদের আশা করে এতটা পথ উনি এসেছেন, এর একটা উপায় না করলে হয়? গঙ্গাচরণ বিরক্ত মুখে বললে, কি উপায় হবে? খালি হাতে এসেছে বুড়ো, ও বড্ড ধড়িবাজ। একদিন অমনি কামদেবপুর থেকে ফিরবার পথে চালগুলো নিয়ে নিলে। অনঙ্গবউ জিভ কেটে বলে, ছি ছি, অতিথি নারায়ণ, আমার বাড়ি উনি এসেছেন, আমাদের কত ভাগ্যি। ও কথাটি বলো না, অতিথিকে অমন করে বলতে আছে? কাকে কি যে বলো, নিয়েছেন চাল নিয়েছেন, আমাদের বাপের বয়সী মানুষ, ওকে অমন বলো না। তা তো বুঝলাম, বলবো না, কিন্তু পয়সা না থাকলে চাল ধান পাবো কোথায়? উনি কি বলেন দেখো, উনি যা বললেন বোঝাই গিয়েছে উনি এসেছেন ভিক্ষে করতে, সোজা কথা। মেঘে পেতে বেড়ানোই ওর স্বভাব। অনঙ্গবউ ধমক দিয়ে বললে, আবার ওইসব কথা? তা আমি কি করব এখন বলো, তাই করি। উনি শুধু হাতে যেন না ফেরেন, বাপের বয়সী বামুন। না হয় আমার হাতের পেটি বাঁধা দিয়ে 2টো টাকা এনে ওকে চাল কিনে দাও। দিতেই হবে, না দিলে আমি মাথা খুঁড়ে মরবো। চাল তো আমাদেরও কিনতে হবে, রাতে রান্না হবে না। গঙ্গাচরণ বাড়ির বাইরে যাচ্ছিল। অনঙ্গ বউ বললে, পাকা কাকুর 2খানা খেয়ে নাও, বেরিও না। গঙ্গাচরণ বিরক্তি সুরে বললে, আমি বিনি মিষ্টিতে ফুটি কাকুর খেতে পারি নে, ওসব বাঙালি খাওয়া তোমরা খাও।
অনঙ্গ বউ সকৌতুকে হাসি হাসি চোখ নাচিয়ে বললে, বাঙাল বাঙাল করো না বলছি, ভালো হবে না। আমি বাঙাল আর উনি এসেছেন একেবারে মুর্শিদাবাদ জেলা থেকে। সে আবার কি গো? ও কথা তুমি আবার কোথায় শিখলে? শিখতে হয় গো, শিখতে হয়। সেই যে ভাতশালার উত্তরে ঘরামিজন ঘর ছাইতে আসতো মনে পড়ে, ওরা বলতো না, মা আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলা। একটু পরে বাইরের দাওয়ায় বসে দিনু এবং গঙ্গাচরণ দুজনেই পাকা ফুটি কাকুর খাচ্ছিল খেজুর গুড়ের সঙ্গে। কোথায় অনঙ্গ বউ একটু খেজুর গুড় লুকিয়ে সঞ্চয় করে রেখেছিল সময় অসময়ের জন্য। অনঙ্গ বউ এরকম রেখেই থাকে। গঙ্গাচরণ জানে অনেক সময় জিনিসপত্র ভেলকিবাজির মতো বার করে অনঙ্গ। দিনু ভট্টাচ কাঁসার বাটি থেকে গুড়টুকু চেটে পুটে খেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আহা, খেজুর গুড়ের মুখ এবার আর দেখিনি। গঙ্গাচরণ বললে, তা বটে। আগে আগে পণ্ডিত মশাই গুড় আমাদের কিনতে হতো না। মুচিপাড়ার বানে খেজুর রস জাল দিত, ঘটি করে হাতে গিয়ে দাঁড়ালে আধশের এক সের গুড় এমনি খেতে দিত। সেসব দিন কোথায় যে গেল। গঙ্গাচরণ বাড়ি থেকে বার হয়ে গেলে অনঙ্গ বউ দাওয়ায় এসে দাঁড়িয়ে বললে, কাকুর কেমন খেলেন? চমৎকার মা, চমৎকার। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী, কি আর বলবো তোমায়। একটা কথা বলবো? কি বলুন না। মা একটু চা করে দিতে পারো? অনঙ্গ বউ বিপন্ন মুখে বললে, চা? কতদিন চা খাইনি। মাসখানেক আগে সরাইপুরের গাঙ্গুলি বাড়ি গিয়ে একদিন চা খেয়েছিলাম। চা আমার বড্ড খেতে ভালো লাগে। আগে আগে বড্ড খেতাম। এদানি হাতে পয়সা অন্টন, ভাতই জোটে না, বলে চা আছে কি? অনঙ্গ বউ ভেবে বললে, আচ্ছা আপনি বসুন। হাবুকে বাড়ির মধ্যে গিয়ে বললে, হ্যাঁ রে, কাপাসিদের মারবাড়ি ছুটে যা তো, আমার নাম করে বলকে একটু চা দাও। যদি সেখানে না থাকে তবে শিবু ঘোষদের বাড়ি যাবি, চা আনতে হবে বাবা। হাবু বললে, ও বুড়ো কে মা? যা, বুড়ো বুড়ো কিরে ওরকম বলতে আছে? বাড়িতে নোক এলে তাকে মেনে চলতে হয়, শিখে রাখো। হ্যাঁ মা, চা দিয়ে কি হবে, চিনি নেই যে। তোর সে ভাবনার দরকার কি, তুই যা বাপু, চা একটু এনে দে। আধ ঘন্টা পরে প্রফুল্ল বদনে দিনু ভট্টাচার্যের সামনে হাসি হাসি মুখে চায়ের গ্লাস স্থাপন করে অনঙ্গ বউ বললে, দেখুন তো কেমন হয়েছে। সত্যি কথা, চায়ের পাটাপাটি তেমন নেই এই বাড়িতে। কেমন চা করলাম কে জানে। দিনু ভট্টাচ চা পূর্ণ কাঁসার গ্লাস কোচার কাপড়ে জড়িয়ে দু হাতে ধরে এক চুমুক দিয়ে চোখ বুজে বললে, বাহ, বেশ বেশ মা লক্ষ্মী, এই আমার অমর্ত্য, দিব্য হয়েছে। এই সময় গঙ্গাচরণ বাড়ি ফিরে স্ত্রীকে বললে, চলো ওদিকে একটা কথা শোনো। অনঙ্গ বউ আড়ালে এসে নিচু সুরে বললে, কি? চাল আনলাম 1 কাঠা বিশেষ মশাইয়ের বাড়ি থেকে চেয়ে চিনতে, আর ধারে 3 কাঠা ধানের ব্যবস্থা করে এলাম। দিনু ভট্টাচার্যকে কাল সকালে এনে দেবো। আজ আর বুড়ো নড়ছে না দেখছি। ও খাচ্ছে কি, চা নাকি? কোথায় পেলে? বুড়ো আছে দেখছি ভালোই, আর কি নড়ে এখান থেকে? তোমার অত সন্ধানে দরকার কি? তুমি একটু চা খাবে, দিচ্ছি। আর ওকে অমন বলো না, বলতে নেই, বুড়ো বামুন অতিথি ছি। গঙ্গাচরণ মুখ বিকৃতি করে অতিথির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে, মুখে বললে, ও ভারী আমার অতিথি রে। ধমক দিয়ে অনঙ্গ বললে, ফের আবার? বিশ্বাস মশাইয়ের বাড়ি একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে গ্রামের অনেকগুলি লোক জুটেছে, ঘন ঘন তামাক চলছে। হিরু কাপালি বলছে, আমাদের কিছু ধান দেন বিশ্বাস মশাই, নয়তো আমরা না খেয়ে মোলাম। সঙ্গে সঙ্গে আরো 5-6 জন লোক ওই এক কথাই বললে, ধান দিতে হবে, না দিলে তাদের পরিবারে অনাহার শুরু হবে। বিশ্বাস মশাই বললেন, নিয়ে যাও গোলা থেকে, যা আছে 2 পা চারি এক একজনের হবে এখন। যতক্ষণ আমার আছে ততক্ষণ তোমাদের দিয়ে যায় তো, তারপর যা হয়। গঙ্গাচরণও ধানের জন্য দরবার করতে গিয়েছিল, তাকে বিশেষ মশাই বললেন, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্জ হিসেবে ধান আর কি দেব, 5 আঁড়ি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, আমার গোলায় আর ধান নেই। গঙ্গাচরণ বিস্মিত হলো বিশ্বাস মশাইয়ের কথায়। যার গোলা ভর্তি ধান, মাত্র এই কয়জন লোককে সামান্য কিছু ধান দিয়ে তার গোলা একেবারে নিঃশেষ হয়ে যাবে, এ কেমন কথা?
পথে তাকে হিরু কাপালি গোপনে বললে, বিশেষ মশাই সব ধান লুকিয়ে সরিয়ে ফেলে দিয়েছে পণ্ডিত মশাই, পাছে মোদে দিতে হয় এই ভয়ে। 2 পৌটি ধান ধরে হাতির মতো গোলা ধান নেই কিরকম? তোমরা তো ধান নিলে, কিরকম দেখলে গোলায়? গোলা সাবার পণ্ডিত মশাই, নিজের চোখে দেখিয়ে এলাম, এক দানা নেই ওর মধ্যে। তাই তো, এবার এই ধান কটা ফুরুলি না খেয়ে মরতে হবে। কেন, ভাদ্র মাসের 10-12 তারিখের মধ্যে আউশ ধান পেকে উঠছে, ভাবনা চলে যাবে তখন। তা কি হয় পণ্ডিত মশাই, নতুন ধানের চাল খেলি সদ্য কলেরা, দেখবেন তাই লোকে খাবে পেটের জ্বালায় আর পট পট করে মরবে। ও চাল কি এখন খাওয়া যাবে না পেটে সহ্য হবে? ও খেতি পারা যাবে কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে। তবে উপায় কি হবে লোকের? এবার যে রকমটা দেখছি, না খেয়ে লোকে মরবে। কথাটা গঙ্গাচরণের বিশ্বাস হলো না। না খেয়ে আবার লোক মরে? কখনো দেখা যায়নি কেউ না খেয়ে মরেছে। জুটেই যায় কোনো না কোনো উপায়ে। যে দেশে এত খাবার জিনিস, সে দেশের লোকেও না খেয়ে মরবে। অনঙ্গ বউ বললে, ও কটা ধান আমি নিজেই ভেনে কুটে নেব ঢেকিতে, ওর জন্য আর কারো খোসামত করতে হবে না। কিন্তু ওতে কদিন চলবে? তাই তো আমিও ভাবছি। আমি একটা কথা ভাবছি, অন্য লোকের চাল কেন আমি ভেনে দিই না? বানি পাবো 2 কাঠা করে চাল মনে। ছি ছি, 2 কাঠা চাল বানি দেবে তার জন্য তুমি 10 আঁড়ি ধান ভানতে যাবে? অত কষ্টে দরকার নেই।